1984 28 আগস্ট দুপুর 3টের সময় কলকাতা এয়ারপোর্ট থেকে একটা ফ্লাইট উড়ান দেয়, কিন্তু ল্যান্ড করে 35 বছর পর নর্থ বেঙ্গলের এক পাহাড়ে। তো কি এই অদ্ভুত রহস্য? ফ্লাইট JL50 এতদিন কোথায় ছিল? এই সকল প্রশ্ন নিয়ে আজ নিয়ে এসছি একটা মাস্টারপিস সিরিজ JL50। কিন্তু শুরু করার আগে বলে দিই, অনেকেই আছো যারা আমায় হরর বাদে অন্যান্য মুভি কভার করতে বলো, তো তাদের জন্য বলি আমাদের সিনেভার্স বাংলা নামের একটা চ্যানেল আছে যেখানে মাস্টারপিস মুভির এক্সপ্লেনেশন করা হয়। লিংক কমেন্টে ও ডেসক্রিপশনে দেওয়া আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। মেঘ ও পাইন গাছে ঢাকা পশ্চিমবঙ্গের স্বপ্নের শহর লাভা। মাঠে বাচ্চারা মনের আনন্দে ফুটবল খেলে সময় কাটাচ্ছে। তখনই এক বিশাল ছায়া পড়তেই অবাক হয়ে সবে উপরে তাকালে চক্ষু চড়ক গাছ। একটা প্লেন খাদের মধ্যে ক্র্যাশ করেছে। কলকাতায় শান্তনুর ফ্ল্যাটে কাল সারা রাত পার্টি চলেছে গৌরাঙ্গের বউয়ের জন্মদিন উপলক্ষে। ভোরে হ্যাংওভার কাটলো ফোনের মেসেজ দেখে, তড়িঘড়ি করে টিভি অন করলো। আজকের হটকেক নিউজ, ফ্লাইট AO26 নিখোঁজ। ফ্লাইটে 40 জন প্যাসেঞ্জার ও 8 জন ইম্পর্টেন্ট ডেলিগেট ছিল। এভিয়েশন মিনিস্ট্রি যাত্রীদের পরিবারকে ফ্লাইট খোঁজার ব্যাপারে আশ্বস্ত করে হাই অ্যালার্ট জারি করেছে। বৃষ্টি ভেজা শহরে গাড়ি ছুটিয়ে চলল শান্তনু। পেশায় CBI অফিসার। কর্মজীবনে বহু কঠিন রহস্য সমাধান করলেও নিজের স্ত্রীর সাথে মতের মিল না হওয়ায় সম্পর্ক টিকিয়ে রাখার সমাধান আর হয়নি। ইতিমধ্যে খবর এলো বাগডোগরা থেকে 125 কিলোমিটার দূর কুলাখাম গ্রামে একটা বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। কিন্তু পয়েন্ট হলো, যে রুট ধরে এই বিমানে যাওয়ার কথা তার সম্পূর্ণ উল্টো দিক থেকে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে বিমান হাইজ্যাক হয়েছিল। তাই হেড অফিসার মিস্টার গাঙ্গুলির আদেশে শান্তনু তার কলিগ গৌরাঙ্গকে নিয়ে বেরিয়ে পড়ল। ইন্দো চায়না বর্ডারের আর্মি রেস্কিউ ক্যাম্প ইতিমধ্যে উদ্ধার কার্যে নেমে পড়েছে। খাদের দিকে বিমান ভেঙে পড়ায় উদ্ধার কার্যে সময় লাগছে। এর মধ্যে 7 জনের দেহ পাওয়া গেছে। আর্মি অফিসার জানালো, বিমান ভেঙে পড়ার সময় ককপিটের কিছুটা অংশ পাহাড়ের উপরে আটকে যাওয়ার কারণে 2 জন বেঁচে আছে, যাদের মধ্যে একজন পাইলট, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক। আন্দাজ করা যাচ্ছে পাইলট ছাড়া দ্বিতীয় ব্যক্তি ছিল প্যাসেঞ্জার, কিন্তু প্যাসেঞ্জার ককপিটে কি করছিল এটাই প্রশ্ন। তবে সবথেকে বড় রহস্য এটা নাকি AO26 নয়, বরং JL50 নামের অন্য একটা ফ্লাইট। ওরা ক্র্যাশ সাইটে পৌঁছলে বিমানের দুর্দশা দেখে ব্ল্যাক বক্স ছাড়া কিছুই প্রমাণ পাওয়া গেল না। শুধু সিটে আটকে রয়েছে ঝলসে যাওয়া দেহ, সাথে কিছু সামগ্রী। বিহু ঘোষের বাড়িতে মায়ের সাথে কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য চলছে। মা বললেন, রবিবার মুখার্জিবাবুর ছেলে তোকে দেখতে আসবে। এটা শুনে বিহু খাবার ছেড়ে রাগ করে উঠে পড়ল। কঠোরভাবে জানিয়ে দিল রবিবার ওর ফ্লাইট আছে। বিহু পেশায় পাইলট। আচমকা দুঃস্বপ্ন থেকে হসপিটাল বেডে জ্ঞান ফিরল পাইলট বিহুর। সে JL50 বিমানের একজন সার্ভাইভার। অন্যদিকে শান্তনু প্রফেসর মিস্টার দাসের সাথে সাক্ষাৎ করে। তারা JL50 ব্যাপারে জিজ্ঞেস করতে এসছে শুনে দাস হেসে বলে, আমি বহু বছর আগে একবারই বিমানের টিকিট কেটেছিলাম, কিন্তু ফোবিয়ার কারণে উঠিনি। শান্তনু জানায়, যে বিমানটি এই সপ্তাহে পাওয়া গেছে সেটা কলকাতা এয়ারপোর্ট থেকে 35 বছর আগে ছেড়েছিল। তো এখন প্রশ্ন, এই 35 বছর বিমানটা কোথায় ছিল? বিমানের প্যাসেঞ্জার ডেটা থেকে জানা গেছে 35 বছর আগে মিস্টার দাস ওই বিমানের টিকিট কেটে আর ওঠেনি, যার সূত্র ধরেই তার কাছে আসা। শান্তনু জিজ্ঞেস করল, আচ্ছা আপনি বিমানের টিকিট কেন কেটেছিলেন? দাস বলে, স্যার বয়স হয়ে গেছে, 35 বছর আগের ঘটনা বয়সের সাথে ভুলে গেছি, তাই আমি ক্ষমা প্রার্থী, আমি এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। শান্তনু এখান থেকে সোজা চলে যায় হসপিটালে ওই 2 জন সার্ভাইভারদের খবর নিতে। ওদের মধ্যে যাকে প্যাসেঞ্জার বলে সন্দেহ করা হচ্ছে, শান্তনু তার হাতে ABA নামের একটা ট্যাটু দেখতে পায়। তখনই গৌরাঙ্গ এসে খবর দিল মিসিং ফ্লাইট AO26 এর খোঁজ পাওয়া গেছে। ABA নামের এক আততায়ী গ্রুপ সেটাকে হাইজ্যাক করেছে এবং এর বদলে তাদের লিডার পার্থ মজুমদারের রেহাই দাবি করেছে, যাকে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে ফাঁসির সাজা শুনিয়েছে। তখনই শান্তনু গৌরাঙ্গকে সার্ভাইভ করা লোকটার ABA ট্যাটু দেখালে তাজ্জব হয়ে যায়। টিভিতে ততক্ষণে হাইজ্যাকের খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে। এই ABA মানে আজাদ বাংলা অ্যাসোসিয়েশন নামক গ্রুপটির লক্ষ্য বাংলাকে ভারত থেকে আলাদা করা। অন্যদিকে দেখা গেল মিস্টার দাস হন্তদন্ত হয়ে বাড়ি এসে ফাইল থেকে কিছু দরকারি কাগজ আগুনে জ্বালিয়ে দেওয়ালে টাঙানো একটা ফটো ফ্রেম
ও বাকি কাগজ নিজের কাছে লুকিয়ে রাখল। শান্তনু মাঝের মধ্যেই একা হাতে একটা মাদুলি নিয়ে অনাথ আশ্রমে এসে বসে থাকে। এই জায়গাটার সাথে ওর একটা গোপন স্মৃতি জড়িয়ে আছে। রাতে গৌরাঙ্গর সাথে শান্তনু ডিনারে জয়েন করে। এখানে না চাইতেও দেখা হলো স্ত্রী পর্ণার সাথে। সে কাজের সূত্রে বোম্বে শিফট হয়ে যাচ্ছে। পর্ণা ভেবেছিল শান্তনু হয়তো তার সাথে যেতে রাজি হবে, কিন্তু কোনো এক কারণে শান্তনু বরাবরই জায়গা ছেড়ে কোনো দিনও বেরোতে পারেনি। বছর বছর ধরে কিছু একটা উত্তর শান্তনু খুঁজে চলেছে, যেটা কাউকে বলে না। কিছুদিন পর JL-50 পাইলট বিহুর জ্ঞান ফিরলে শান্তনু জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো। বিহু জানায় প্রতিদিনের মতো তারা রবিবার দুপুর 3টের সময় যাত্রা শুরু করে। প্রথম 10 মিনিট একদম ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একজন ককপিটে ঢুকে কোপাইলট অভিজিৎকে মেরে বিমান অন্য রুটে নিয়ে যেতে বললে কিছুক্ষণের মধ্যেই ওয়েদার ভীষণ খারাপ হয়ে আসে আর বিমান নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ক্র্যাশ করে। শান্তনু কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় বলল, বিহু, আপনি যা বলছেন সেগুলো একটাও বিশ্বাসযোগ্য নয়। কারণ আপনার মতে এই বিমান 35 বছর আগে অর্থাৎ 1984 সালে কলকাতা এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিল, আর এইটা 2019-এর আগস্টের 3 তারিখ। তাহলে এই 35 বছর বিমানটা কোথায় ছিল? কথাটা শুনে বিহু প্যানিক করতে শুরু করলে ডাক্তার শান্তনুকে আর জিজ্ঞাসাবাদ করতেই দেয় না। ইতিমধ্যে গোটা নিউজ মিডিয়া CBI অফিসের সামনে ভিড় জমিয়েছে। তাদের প্রশ্ন পার্থ মজুমদার, AO-26 এবং সেই রহস্যময় বিমানটিকে নিয়ে। মিস্টার গাঙ্গুলি শান্তনুকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তাদের কাছে বহু প্রশ্ন উঠে আসছে। কারণ ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী বিমান থেকে যা কিছু পাওয়া গেছে সেগুলো 35 বছরের পুরনো, এবং এটাও সত্যি যে বিহু ঘোষ JL-50 পাইলট ছিল। তাহলে হিসেব মতো তার বয়স এখন 60 বছর হওয়া উচিত, কিন্তু বাস্তব সম্পূর্ণ উল্টো কথা বলছে। হোটেল ব্লু স্টার সেই সময় বিমানটিতে খাবার সাপ্লাই করত, তবে বিগত 12 বছর আগে এই হোটেল বন্ধ হয়ে গেছে। সবথেকে অদ্ভুত বিষয়, কোনো যাত্রীদের থেকে মোবাইল পাওয়া যায়নি। তাহলে কি বিহু সত্যি বলছে? কিন্তু শান্তনুর মনে হচ্ছে এবিএ কোনো বড় কিছুর প্ল্যান করে প্রতিটা জিনিস খুবই বুদ্ধিমত্তার সাথে সাজিয়েছে, যাতে সবার এটা টাইম ট্রাভেল মনে হয়। এদিকে নার্স দুপুরে খাবার দিতে আসলে বিহু অবাক হয়ে চেয়ে থাকে ওর হাতের ছোট্ট জিনিসটার দিকে। আচ্ছা, ওটা কি আপনার হাতে? নার্স অবাক হয়ে বলল, মোবাইল। আপনি নতুন দেখছেন নাকি? বিহু স্তম্ভিত হয়ে জানলার পর্দা সরিয়ে বাইরের কলকাতা দেখে অবাক হয়ে রইল। এমন গাড়ি, বড় বিল্ডিং সে আগে কখনো দেখেনি। অন্যদিকে প্রফেসর দাস কাউকে না জানিয়ে ট্রেন ধরে সোজা উত্তরবঙ্গের দিকে রওনা দিয়েছে। এরপর গাড়ি ধরে লাভা। ঠিক যেখানে বিমানটা ক্র্যাশ হয়েছিল সেখানে পৌঁছে দূরবীন লাগিয়ে অবাক হয়ে চেয়ে রইল। কি চলছে ওর মনে বোঝা দেয়। শান্তনু গৌরাঙ্গকে নিয়ে পৌঁছল বিহু ঘোষের বাড়ি। বর্তমানে বাড়ির মালিক মিস্টার বোস। 10 বছর আগে মিস্টার ঘোষ বাড়ি বিক্রি করে চলে গেছেন। তাদের ব্যাপারে এরা কিছুই জানেন না। তবে প্রতিবেশী ডাক্তার বিক্রম চক্রবর্তী বহু বছর এইখানে রয়েছেন, ওনারা নিশ্চয়ই ঘোষবাবুদের ব্যাপারে জানবেন। অতঃপর শান্তনু ডাক্তারবাবুর সাথে সাক্ষাৎ করে জানতে পারল বিমান দুর্ঘটনার পর ঘোষবাবু তার স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। তারপর ওনারা বেঁচে আছেন নাকি মৃত সেই বিষয়ে কোনো খবর নেই। তবে একটা বিষয় জানতে পারা গেল যে বিহু ঘোষের একজন ইন্ডিয়ান আর্মির সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তবে দুর্ভাগ্যবশত নকশালদের সাথে এনকাউন্টারের সময় ছেলেটা মারা যায়। এই সম্পর্কের সময় বিহু প্রেগনেন্ট ছিল, কিন্তু সে মৃত বাচ্চার প্রসব করে। ডাক্তারবাবু ফ্যামিলি অ্যালবাম থেকে যে ছবিটা দেখালেন তা দেখে দুজনেই অবাক। বিহুর বয়স অস্বাভাবিকভাবে একই রয়েছে। যাওয়ার পথে শান্তনু আচমকা জিজ্ঞেস করল, আচ্ছা, বিহুর ছেলে সন্তান হয়েছিল নাকি মেয়ে? এর কোনো উত্তর ডাক্তারের কাছে ছিল না, কারণ ঘোষবাবু এই বিষয়ে কিছুই বলে যায়নি। কিন্তু এত প্রমাণ পাওয়ার পরেও কিছুতেই শান্তনুর বিষয়টা হজম হচ্ছিল না। কেননা এমনটাও হতে পারে যে মৃত বাচ্চার ডেলিভারি হয়নি, বরং সম্মান বাঁচাতে মিথ্যে খবর ছড়ানো হয়েছে, কারণ বিহু অবিবাহিত ছিল, আর হয়তো বাচ্চাটা যমজ। এদিকে যে হসপিটালে ওই দুজন সার্ভাইভারদের রাখা হয়েছিল সেখানে মিস্টার দাস শরীর খারাপের মিথ্যে নাটক করে অ্যাডমিট হয়ে যায়। নার্স চলে যাওয়ার পর দাস চুপিসারে 2nd ফ্লোরের এমার্জেন্সি ওয়ার্ডে এসে JL-50 দ্বিতীয় সার্ভাইভারকে খুঁজে পেলে তাকে দেখে অবাক হয়ে যায়। ইতিমধ্যে শান্তনু আর গৌরাঙ্গ JL-50 ব্ল্যাক বক্সের রেকর্ডিং শুনে অবাক, কারণ বিহু যা কিছু বলছে সবটাই সত্যি। তবে যারা হাইজ্যাক করেছে তাদের মধ্যে একজনের নাম চন্দ্র। 1984 সালের 28শে আগস্ট বিকেল 4:30টার সময় JL-50 গতিপথ পরিবর্তন করার পর থেকে ব্ল্যাক বক্সে কোনো রেকর্ডিং নেই,
কিন্তু এটা কি করে সম্ভব? এমনকি বর্তমান প্রযুক্তি অনুযায়ী ব্ল্যাক বক্সের ডেটা চেঞ্জ করা যায় না। পুরনো বিমানে ফ্লাইট ডেটা রেকর্ডার সার্কিটের ব্রেকার টানা হলে রেকর্ডার পাওয়ার কাটের জন্য বন্ধ হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে বিমান যেহেতু হাইজ্যাক হয়েছিল, তাই সার্কিট ব্রেক হওয়াটাই স্বাভাবিক। তাই অনুমান করা যাচ্ছে চন্দ্র নামের ওই ব্যক্তি হয়তো এখনও বেঁচে আছে। তবে গৌরাঙ্গ প্যাসেঞ্জার রিপোর্ট থেকে ডেটা কালেক্ট করলে দেখে এই নামের কোনো প্যাসেঞ্জার ছিলই না। অতঃপর শান্তনু সেন্ট্রাল জেলে পার্থ মজুমদারের সাথে দেখা করে তাকে JL-50 ব্যাপারে জিজ্ঞেস করতেই অবাক হয়ে যায়। কিন্তু এই বিষয়ে সে মুখ খুলতে না চাইলে পার্থকে মারধর করা হলেও কোনো লাভ হয় না, কারণ এমনিতেই 3 দিনের মধ্যে সরকার ওকে ছাড়তে বাধ্য। অন্যদিকে হসপিটালে দ্বিতীয় সার্ভাইভারের জ্ঞান ফিরলে আনন্দে পাগলামো করতে থাকে। সে একটা কথা বারবার রিপিট করছিল, আমি পেরেছি। ওর মানসিক প্রলাপের জন্য মেডিকেল টিম ওকে 10 দিনের নজরদারির মধ্যে রাখল। এত সমস্যার মাঝে শান্তনুর নিজের মনের মধ্যে অন্য ঝড় চলছে। পর্ণা বোম্বে যাওয়ার আগে শেষ দেখা করতে এসছে শান্তনুর পছন্দের জায়গা, মানে অনাথ আশ্রমে। কি যে চলছে ওর মনে বোঝা মুশকিল। গৌরাঙ্গ পড়েছে আরেক ঝামেলায়। সে বহুবার শান্তনুকে বোঝানোর চেষ্টা করছে 35 জনের যে লিস্ট পাওয়া গেছে তাদের মধ্যে বাচ্চা, বয়স্ক, পুরুষ, মহিলা সবার লিস্টের সাথে হুবহু মিলে যাচ্ছে। এই নিয়ে কথার মাঝে উকিলের ফোন আসলো পর্ণার সাথে ডিভোর্সের ব্যাপারে। তার মিডিল নেম নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। কথাটা শুনতে শান্তনুর মাথায় বিদ্যুতের মতো একটা বুদ্ধি খেলে যায়। বিমান থেকে যতগুলো জিনিস উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে একটা রুমালে BC মিত্র লেখা, অর্থাৎ বিশ্বজিৎ চন্দ্র মিত্র। চন্দ্র তার মিডিল নেম। প্যাসেঞ্জার লিস্টে চন্দ্র নামের কেউ না থাকলেও ককপিটে হাইজ্যাকারদের মধ্যে একজনের নাম ছিল চন্দ্র। খোঁজ নিয়ে জানা গেল BC মিত্র কলকাতার ফিজিক্স রিসার্চ সেন্টারে কাজ করত এবং একাধারে সরকার বিরোধী নকশাল আন্দোলনের অ্যাক্টিভ মেম্বার ছিল। শান্তনু তদন্তের সূত্র ধরে পৌঁছে যায় BC মিত্রর বাড়ি, যেখানে বর্তমানে ওনার ছেলে থাকে। শান্তনু নিজের পরিচয় লুকিয়ে বলে সায়েন্স সিটির অ্যাস্ট্রোনমিক্যাল ডিপার্টমেন্টের পরের সপ্তাহে ইন্ডিয়ান সায়েন্স হিস্ট্রির উপর একটা এক্সিবিশন হতে চলেছে, যেখানে প্রফেসর মিত্রর কিছু রিসার্চ পেপারের উপর ডিসকাশন হবে। ওটার জন্যই আপনার কাছে আসা। তো ওনার ছেলে কোনো দ্বিমত না করে বাবার কিছু ফাইলস শান্তনুকে দিয়ে চা আনতে গেলে শান্তনু খেয়াল করে একটা পুরনো ফাইলের মধ্যে প্রজেক্ট A নামের একটা রিসার্চ ফাইল ছিল, যেটায় বেশ কিছু ইকুয়েশন সহ বিমানের ছবি আঁকা। ব্যাপারটা সন্দেহজনক লাগলে শান্তনু ফাইলটা নিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় নজর গেল দেওয়ালে টাঙানো BC মিত্রর ফটো ফ্রেমের দিকে। ছবিটা ওনার মিসিং হওয়ার আগের দিন তোলা হয়েছিল, যেটা আর অন্য কেউ নয়, হসপিটালে অ্যাডমিট থাকা দ্বিতীয় সার্ভাইভার, যার বয়স এত বছর পরেও একই রয়ে গেছে। অন্যদিকে হসপিটালে মিত্রকে খাবার দিতে আসলে নার্সের থেকে এসে জানতে পারে বিমান ক্র্যাশে তারা মাত্র 2 জন বেঁচে। এটা জানা মাত্রই সুযোগ পেয়ে মিত্র বিহুর ওয়ার্ডের দিকে গিয়ে তাকে মারতে চেষ্টা করে। তখনই শান্তনু চলে আসলে মিত্র নার্সকে হোস্টেজ বানিয়ে হসপিটাল থেকে পালিয়ে যায়। শান্তনু ওকে বেশ কিছুক্ষণ ধাওয়া করলেও কোনো লাভ হয় না। এদিকে মিস্টার দাস তখন বাড়িতে রান্নায় ব্যস্ত। হঠাৎ কলিং বেল বাজলে দরজা খুলে কাউকে দেখে অবাক হয়ে যায়। গোটা শহরে এখন পুলিশি অ্যালার্ট জারি করা হয়েছে। গাঙ্গুলি শান্তনুকে কলকাতার সায়েন্স রিসার্চ সেন্টারে ডাক্তার মণ্ডলের সাথে দেখা করতে বলল প্রজেক্ট এর ব্যাপারে। ডাক্তার 1 কাপ চায় চুমুক দিয়ে পুরো ব্যাপারটা নিয়ে খোলসা করে বসল। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোকের মানসিকতা পরিবর্তন হয়। তখন তিনি সায়েন্স, টেকনোলজি এগুলোর যাতে অপব্যবহার না হয় তাই তিনি নবরত্ন গঠন করেন এবং তাদের জ্ঞান 9টা আলাদা গ্রন্থে লিখিত করে সেগুলো গোপনে রেখে যান। এই 9টি গ্রন্থের মধ্যে প্রথমটা ছিল প্রপাগান্ডা এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের উপর, যেখানে জনগণের ভাবমূর্তিকে নিজের মতো পরিবর্তন করে তাদের উপরে কিভাবে রাজত্ব করতে হয় সেই বিষয়ে লেখা ছিল, যার উদাহরণ ইতিহাসের পাতায় হিটলার থেকে শুরু করে বর্তমানের নিউজ ও সোশ্যাল মিডিয়া। দ্বিতীয় গ্রন্থে ছিল কিভাবে মানুষকে শুধুমাত্র স্পর্শ করেই মারা যায়। এই গ্রন্থের কিছু অধ্যায় মানুষদের হাতে আসলে সেখান থেকে মার্শাল আর্ট জন্ম নেয়। তৃতীয় গ্রন্থ যে কোনো ধরনের কমিউনিকেশনের উপর ছিল, সেটা পার্থিব হোক বা পৃথিবীর বাইরে। এর মধ্যে একটা গ্রন্থ ছিল টাইম ট্রাভেলের উপর। খনন কার্য চালানোর সময় ব্রিটিশদের হাতে প্রথমেই গ্রন্থ আসে। তারপর থেকে বিভিন্ন বিজ্ঞানীদের গ্রুপ দ্বারা টাইম ট্রাভেলের উপর রিসার্চ করা হয়েছে বা হচ্ছে। সেইটাকেই বলা হয় প্রজেক্ট অশোকা বা প্রজেক্ট A। কিন্তু এটা থেকে কোনো সলিউশন পাওয়া না গেলে কয়েক বছর আগে রিসার্চ বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে টাইম ট্রাভেল শুধুমাত্র সিনেমাতেই সম্ভব।
কারণ টাইম ট্রাভেল করতে হলে লাইটের স্পিড অতিক্রম করতে হবে, যার জন্য দরকার 1 ট্রিলিয়ন ইলেকট্রোওয়াটস এনার্জি, আর এই পরিমাণ এনার্জি পৃথিবীতে নেই। প্রফেসর বিশ্বজিৎ চন্দ্র মিত্র এই প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন তো বটে, কিন্তু এই ব্যাপারে আরও ডিটেলসে আপনাদের কোয়ান্টাম ফিজিক্সের প্রফেসর সুব্রত দাস বলতে পারবেন, কারণ উনি বিশ্বজিতের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। শান্তনু আর এক মুহূর্ত দেরি না করে আজ সন্ধ্যায় দাসের সঙ্গে দেখা করে এই বিষয়ে জিজ্ঞেস করলে তার উত্তর ছিল, আমি যদি আগে সত্যিটা বলতাম তাহলে তুমি কি বিশ্বাস করতে? তোমাদের কাছে এই বিষয়গুলোর রূপকথার গল্প বলেই মনে হয়। আসলে প্রজেক্ট এর সাথে প্রফেসর মিত্রর বাবা ডক্টর দেবচন্দ্র মিত্র যুক্ত ছিলেন। ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর সরকারের তরফ থেকে প্রজেক্ট ফান্ডিং বন্ধ করে দিলে তাদের গ্রুপ ভেঙে যায়, কিন্তু প্রফেসর দেবচন্দ্র গোপনে এই রিসার্চ চালু রাখলে তার ছেলে বিসি মিত্র রিসার্চের ফাইনাল কোড বের করে ফেলে। শান্তনু তখন বিরক্ত হয়ে বলল, তার মানে আপনি বলতে চান উনি টাইম ট্রাভেল মেশিন বানিয়েছিলেন? দাসবাবু হেসে বললেন, বানায়নি, বরং পেয়েছিলেন। দেখো, আজ থেকে বহু বছর আগে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন প্রমাণ করেছিলেন টাইম এবং স্পেস দুটো একই জিনিস। উদাহরণস্বরূপ ধরে নেওয়া যেতে পারে একটা পেপার। ঠিক যেমন এর অস্তিত্ব আছে, জায়গাটা খালি নয়, ঠিক তেমনভাবে পৃথিবী কিন্তু হাওয়ায় ভাসছে না, বরং এটা স্পেস ও টাইমের উপর রয়েছে। এইবার পৃথিবী ঘোরার কারণে এই স্পেস ও টাইমের মাঝে সময়ের সাথে ভাঁজ তৈরি হয়। এই ভাঁজগুলোর মধ্যে একটা করে ওয়ার্ম হোল থাকে, যেগুলোর মাধ্যমে খুব কম সময়ের মধ্যে পাস্ট এবং ফিউচার ট্রাভেল করা যেতে পারে। ব্রিটিশরা যখন খনন কার্য করে গ্রন্থের যে পাতাগুলো পেয়েছিল সেখানে কিছু আনসলভড ফর্মুলা ছিল, যেগুলোর সাথে ট্রপোস্ফিয়ারের রিডিং মিলিয়ে বিসি মিত্র ওয়ার্ম হোলের অবস্থান নির্ণয় করতে পেরেছিলেন, যেটা প্রজেক্ট এর আসল লক্ষ্য ছিল। বিসি মিত্র পারিবারিক সূত্রে বাবার থেকে সবকিছুই পেয়েছিল, টাকা পয়সা, খ্যাতি এবং প্রজেক্ট এ। এইভাবে বছর বছর ধরে রিসার্চ করার পর অজস্র ব্যর্থতা পেরিয়ে তিনি যখন প্রথম উপায় বের করতে পারেন, তখন তাকে পাগলের মতো লাগছিল। সেই দিনটা আজও ভোলার নয়। কিন্তু এক্সপেরিমেন্টের জন্য দরকার ছিল একটা বিমান। একবার কনফারেন্স সূত্রে বিসি মিত্রের সাথে মাদ্রাজ যাওয়ার কথা ছিল। উনি সিদ্ধান্ত নিলেন মাদ্রাজ যাওয়ার এই বিমানটিকে তিনি এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করবেন। তার পক্ষে এই কাজ করা কোনো ব্যাপার ছিল না, কারণ তিনি কমিউনিস্ট হওয়ার পাশে এবি এর একজন অ্যাক্টিভ মেম্বার ছিলেন। তাই এবিএ লিডার পার্থ মজুমদার প্রফেসরকে সাহায্য করে JL-50 হাইজ্যাক করতে। কিন্তু শেষ মুহূর্তে মিস্টার দাস ভয়ের আশঙ্কা করে আর ফ্লাইটে ওঠেননি। কিন্তু রিসার্চ অনুযায়ী বিমানটি 35 ঘন্টা সময় লাগার কথা ছিল, তবে কোনো ক্যালকুলেশনের গন্ডগোল হওয়ার কারণে সেটা 35 বছর লেগে যায়। শান্তনু, আমি প্রথমে তোমার মতোই এটাকে গল্প মনে করেছিলাম, কিন্তু সেদিন যখন কলেজে তুমি এই বিষয়ে জিজ্ঞাসা করতে এলে, সেদিন সব ভুল আমার ভেঙে যায়। এর মাঝে তোমাদের পিছু নিয়ে যেদিন হসপিটাল পৌঁছলাম, সেদিন প্রফেসর মিত্রকে দেখে তো বিশ্বাসই হচ্ছিল না। শান্তনু বিরক্ত হয়ে তাকে এই শহর ছেড়ে কোথাও না যাওয়ার অর্ডার দিয়ে বের হতেই যাবে, তখনই মিস্টার দাস বললেন, কাল হসপিটাল থেকে পালিয়ে প্রফেসর মিত্র আমার বাড়ি এসেছিলেন। তাকে বদ্ধ উন্মাদের মতো দেখাচ্ছিল। তিনি আমায় বলেছিলেন ওয়ার্ম হোলের ব্যাপারে সে ছাড়া বিহু ঘোষ জানে, তাই ওকে মরতে হবে। এছাড়াও সে পার্থ মজুমদারের সাথে সাক্ষাৎ করবে বলেছিল। 48 ঘন্টা পর পার্থ ছাড়া পেতে চলেছে, তাই যেমন করেই হোক ওদের দুজনের সাক্ষাৎ আটকাতে হবে, অর্থাৎ প্রফেসর মিত্রকে ধরা চাই। কিন্তু 48 ঘন্টার মধ্যে তাকে খুঁজে পাওয়া দুঃসাধ্য ব্যাপার। অনেক চিন্তার পর মিস্টার দাস বলল, যদি তারা 1984 সালে গিয়ে দুজনের সাক্ষাৎ আটকাতে পারে, তাহলে JL-50 কখনোই হাইজ্যাক হবে না, ক্র্যাশ তো দূরের কথা, সাথে এই রিসার্চ অন্য কেউ পেয়ে অপব্যবহার হওয়ার থেকে বাঁচবে। শান্তনু তখন অবাক হয়ে চেয়ে রইল, কি বলছে এই লোকটা, এ কি আদৌ সম্ভব? মিস্টার দাস বলেই চলেছেন, ব্যাপার কি জানো শান্তনু, এই জিনিস আমেরিকায় হলে রিসার্চ আর সম্ভাবনার হাতছানি, কিন্তু ভারতে হলেই গল্প। কারণ আমরা হিন্দু মুসলিম মন্দির মসজিদ অন্ধবিশ্বাস ও রাজনীতি থেকে কখনো বের হতেই পারিনি। আমরা আজও আকাশে কোনো কিছু দেখতে পেলে হাত জোর করে ভগবানের নামে চালিয়ে দিচ্ছি, কিন্তু কখনো প্রশ্ন করছি না কেন, কি আর কিভাবে। শান্তনু, আমায় ওই 48 ঘন্টার মধ্যে জাস্ট 1 ঘন্টা দাও, আমি প্রমাণ করে দেখাতে পারি এই পুরো বিষয়টা টাইম ট্রাভেল। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি। গাড়ির মধ্যে দমবন্ধ পরিবেশে চলতে থাকা নিউজ রিপোর্ট বলে দিচ্ছে পার্থ মজুমদার 48 ঘন্টার মধ্যে রেহাই পেতে চলেছে। মোবাইল হাতে নিয়ে বসলো শান্তনু। গৌরাঙ্গ, জলদি দেখা করো। শান্তনু মিস্টার দাসকে নিয়ে পৌঁছায় হসপিটালে বিহুর সাথে দেখা করতে।
দাস তার থেকে সঠিক রিডিং এবং লোকেশন জিজ্ঞেস করে, যেটা হাইজ্যাকের সময় প্রফেসর মিত্র বলেছিলেন। কিন্তু বিহু একটা শর্ত রাখল, তাকে যদি বিমানের পাইলট করা হয় তাহলে সে নিজে ওই লোকেশনে নিয়ে যাবে। শান্তনুদের কাছে খুব কম সময় থাকায় না চাইতেও রাজি হতে হলো। অবশেষে তারা একটা প্রাইভেট জেট নিয়ে পাড়ি দিল বিশ্বাস অবিশ্বাসের পথে। কেননা বিকেল 4:30 বাজার আগে সব কমপ্লিট করতে হবে, কারণ এই সময় JL-50 হাইজ্যাক হয়েছিল। তারা যদি হাইজ্যাক আটকে দেয় তাহলে তাদের যেখানে থাকা উচিত ছিল সেখানে চলে যাবে, কারণ JL-50 হাইজ্যাক না হলে ক্র্যাশও হবে না, ফলে তারা এইখানেও আসবে না। কেননা JL-50 হাইজ্যাক হয়েছিল বলে তবেই না তারা আজ এই পরিস্থিতির মধ্যে আছে। শুরু হলো উড়ান। প্রথমে সব কিছুই ঠিকঠাক চলছিল, তবে একটা লোকেশনে আসার পর আচমকা ওয়েদার চেঞ্জ হয়ে সব ইলেকট্রিক ডিভাইস কাজ করা বন্ধ করে দেয় এবং তাদের বিমান একটা ফাঁকা স্থানে এসে কোনো রকমে ল্যান্ড করে। শান্তনু রেগে দাসের কলার টেনে ধরলে দাস শান্ত গলায় বলল, দেখো শান্তনু, কারোর ফোনে সিগন্যাল নেই, আমরা পেরেছি। দূরে একটা জিপ আসতে দেখে লিফট নিয়ে উঠে বসলো। রেডিওতে সম্প্রচার হচ্ছে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর ভাষণ, যেটা স্বাভাবিকভাবেই ওদের চমকে দিল, কারণ ইন্দিরা গান্ধী 2019-এ জীবিত ছিলেন না, প্রাইম মিনিস্টার তো দূরের কথা। দাসের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। মৃদু হেসে গানের সাউন্ড বাড়িয়ে এগিয়ে চলল গাড়ি 1984-র কলকাতার উদ্দেশ্যে। 80-র দশকের কলকাতা যেন এক নস্টালজিয়া। ছেলেদের ধুতি পাঞ্জাবি, মহিলাদের বাঙালিয়ানা সাজের সাথে হাতে টানা রিক্সা, হলুদ ট্যাক্সি, সবটাই শিহরণ জাগানোর মতো। কাল JL-50 উড়ান দেবে, হাতে রয়েছে একটা দিন। ওরা বাসে উঠে শান্তনু ভাড়া দেওয়ার সময় কন্ডাক্টর 10 টাকার কয়েন দেখে রেগে যায়, কারণ সেই সময় 10 টাকার কয়েন ছিল না, তাই জাল কয়েন দিয়েছে দেখে কন্ডাক্টর রেগে নামিয়ে দেয়। বিহু এর মধ্যে চৌরঙ্গি মানে ওর বাড়ি যেতে চাইলে দাস বাঁধা দেয়, কারণ যতক্ষণ পর্যন্ত JL-50 উড়ান দিচ্ছে ততক্ষণ অলরেডি বাড়িতে একজন বিহু আছে, তাই কাল বিকেল 4:30-র পর সে বাড়ি যেতে পারবে। অতঃপর শান্তনু নিজের ঘড়ি বেচে কিছু টাকা জোগাড় করে হোটেল ভাড়া নেয়। খাতায় সাইন করতে গেলে আজকের ডেট শুনে চমকে উঠল, 19 আগস্ট 1984। শান্তনু রুমের চাবি দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল সেই অনাথ আশ্রমের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে এক মহিলাকে জিজ্ঞেস করলো, আজ সন্ধ্যায় কি কেউ এখানে বাচ্চা ফেলে গেছে? মহিলাটি বলল, না, আজ তো কেউ আসেনি, কেন বলুন তো? শান্তনু কিছু না বলে বেরিয়ে যেতে গেলে লক্ষ্য করে গেট দিয়ে একটা গাড়ি প্রবেশ করতে। একজন বয়স্ক লোক একটা বাচ্চা এনে অনাথ আশ্রমের বারান্দায় রেখে চলে যায়। ও একবার লোকটাকে ডেকে জিজ্ঞেস করে তিনি কে এবং বাচ্চাটা কার, কিন্তু লোকটা কোনো উত্তর না দিয়ে পালিয়ে যায়। এই বাচ্চাটার গলায় একটা মাদুলি রয়েছে, ঠিক যেমনটা শান্তনুর গলায় ছোট থেকে আছে, অর্থাৎ এই বাচ্চা আর অন্য কেউ নয়, স্বয়ং শান্তনু। বাচ্চাটাকে দেখে শান্তনুর চোখে জল চলে আসে, কারণ 1984 সালে 19 আগস্ট শান্তনুকে ছোটবেলায় তার বাড়ির লোক এখানে ফেলে রেখে যায়, যার কারণে সে এতদিন কলকাতায় থেকে এইটাই জানার চেষ্টা করত যে তার বাবা মা কে ছিল। এমনকি CBI অফিসার হওয়ার কিছুটা কারণ এটাই। তবে আজ সেটা জানার সুযোগ আসলো, একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। সময় সকাল 9টা। প্রফেসর মিত্র এয়ারপোর্টে যাওয়ার আগে কলকাতার বাইরে এক পরিত্যক্ত ওয়্যার হাউসে পার্থ মজুমদারের সাথে দেখা করবে। সেখানে টিম নিয়ে হাইজ্যাক করতে বেরোনোর আগে তাদের পৌঁছতে হবে। তার জন্য দরকার গাড়ি, যেটার ব্যবস্থা করবে বিহু, কিন্তু এইটার জন্য তার বাড়ি যাওয়া লাগবে। একবার তার জন্য অনেক মানুষের প্রাণ গেছে, তাই দ্বিতীয়বার এই ভুল সে বরদাস্ত করবে না। অতঃপর বিহু লুকিয়ে বাড়ি পৌঁছায় গাড়ির চাবি নিতে। আচমকা ওর মায়ের সাথে দেখা হয়ে গেলে ওনাকে শেষবারের মতো জড়িয়ে ধরল, হয়তো এটাই মায়ের সাথে শেষ দেখা। তখনই ঘরের ভিতর থেকে 1984-র বিহু মা বলে ডেকে উঠলে উনি অবাক হয়ে মেয়েকে দেখে মূর্ছা যান। বিহু ছুটে এসে গাড়িতে উঠলে শান্তনু অবাক হয়ে যায়, কারণ কাল রাতে এই গাড়িটা করেই অনাথ আশ্রমে বাচ্চাটা অর্থাৎ শান্তনুকে রাখতে এসেছিল। এর মানে বিহু মৃত বাচ্চা প্রসব করেনি, বরং ওর বাবা পরিবারের সম্মান বাঁচাতে মেয়েকে মিথ্যে বলে বাচ্চাটাকে আশ্রমে রেখে আসে, যার ব্যাপারে বিহু কিছুই জানতো না, অর্থাৎ বিহুই শান্তনুর মা। কিন্তু এখন পরিস্থিতি এমন যে তার কাছে মনের ভাব ব্যক্ত করার মতো সময় নেই। গাড়ি ছুটে চলল ওয়্যার হাউসের দিকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রফেসর মিত্রর গাড়ি ঢুকলে বিহুকে গাড়িতে রেখেই রওনা দিল। পার্থ মজুমদার দলবল নিয়ে এসে পড়েছে, মিত্রবাবুও রেডি। তখনই শান্তনু ওদের দিকে বন্দুক নিয়ে এগিয়ে গেলে শুরু হয় দুই তরফ থেকে গুলি বর্ষণ। শান্তনু একে একে পার্থর লোকদের অভ্যর্থ নিশানায় মারতে শুরু করলো।
অবশেষে পার্থ আর শান্তনু একে অপরের মুখোমুখি হলে শান্তনু ওকে মেরে ফেলতেই প্রফেসর মিত্র ওর উপর চড়াও হলে পিছন থেকে দাস ওকে গুলি করে। শান্তনু তখন সিক্রেট কোডের পেপারগুলো জ্বালিয়ে দিতে চায়, কারণ এগুলো খারাপ কারোর হাতে পড়লে অনর্থ হয়ে যাবে। তখনই দাস ওর দিকে বন্দুক তাক করলো, কারণ এই দুর্লভ পেপার সে নষ্ট হতে দেবে না। এর জন্য একসময় সে নিজেও অনেক খেটেছে। সে প্রফেসরের থেকে বুদ্ধিতে কিছু কম নয়, শুধু অর্থ না থাকার জন্য তার স্বপ্ন শেষ হয়ে গেছিল, কিন্তু এই সুযোগ সে হাতছাড়া করবে না। আসলে সে কখনোই হাইজ্যাক বাঁচাতে এখানে আসেনি, বরং এসেছিল এই রিসার্চ পেপার নিতে। শান্তনু বলে কিছুক্ষণ পর 4:30 বাজবে, তখন আমরা কেউ এখানে থাকবো না, কারণ JL-50 হাইজ্যাক হচ্ছে না। তখনই দাস শেষে বলে, শান্তনু তুমি কিছুই জানো না, 1984 সালে ঠিক 5টায় 22 বছরের দাস মানে আমি এসেছিলাম প্রফেসর মিত্রর গাড়ি নিতে। সেদিন ও খালি হাতে ফিরেছিল, কিন্তু আজ ওর হাতে থাকবে রিসার্চ পেপার। ফলে সময় চক্রে 2019 সালে আমার কাছে এই রিসার্চ পেপার চলে আসবে। আসলে সেদিন প্রফেসর মিত্র তার বাড়িতে আসার পর ফেরত যায়নি, কারণ আমি ওকে মেরে ফেলেছিলাম, ঠিক যেমনটা এখন তোমার সাথে হতে চলেছে। তখনই বন্দুক গর্জে উঠল, কিন্তু সৌভাগ্যবশত গুলি শান্তনুর হাতে লাগলে কোনো রকমে নিজেকে সামলে মিস্টার দাসকে গুলি করে। আর এই সুযোগে শান্তনুর সব কটা রিসার্চ পেপার আগুনে জ্বালিয়ে চলে যায় বিহুর উদ্দেশ্যে। এতদিন পর সে মাকে নিজের পরিচয় দেবে, কিন্তু গাড়িতে ওঠার আগেই প্রত্যেকের মাথায় তীব্র যন্ত্রণা অনুভব হয়, মাথার শিরা ছিঁড়ে যাবার মতো অবস্থা। ঘড়িতে বাজলো 4:30। শান্তনু গাড়ির সামনে আসতেই দেখে সেখানে বিহু নেই। এক ঝটকায় মনে পড়ে গেল মিস্টার দাসের কথা। 4:30 বাজলে আমরা সবাই যে যার স্থানে ফিরে যাব এবং এর সাথেই সব ব্ল্যাকআউট। কিন্তু এরপরেই আসলো একটা বড় টুইস্ট, কারণ শান্তনুকে দেখা যায় প্লেনে ঘুম ভাঙতে। পাশে বসে রয়েছে তার স্ত্রী, কিন্তু এটা পর্ণা নয়। শান্তনু নিজেও অবাক, বোকার মতো চেয়ে রয়েছে। মাইকে অ্যানাউন্স হচ্ছে ফ্লাইট AO-26 কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে ল্যান্ড হচ্ছে। নামার সময় শান্তনুকে ঠেলে এগিয়ে গেল তার সহকর্মী গাঙ্গুলি। কি অদ্ভুত ব্যাপার, তাকে দেখে গাঙ্গুলি চিনতে পারল না। এরপর শান্তনু সোজা চলে যায় সেই অনাথ আশ্রমে। শান্তনুর জন্মদিন উপলক্ষে ওর মা বিহু এসছে, সাথে রয়েছে বাচ্চাদের জন্য অনেক গিফট। আসলে 35 বছর আগে বিহুর মা মেয়েকে সব সত্যিটা জানিয়ে দেয় যে বিহু মৃত বাচ্চা প্রসব করেনি। ফলে শান্তনুকে বিহু যখন অনাথ আশ্রম থেকে নিতে আসে তখন ওর বয়স 5 বছর, এবং সেদিনের পর থেকে কাউকে আর পিছু ঘুরে তাকাতে হয়নি। তবে এইখানে রয়েছে আরেকটা ঘটনা। 35 বছর আগে অর্থাৎ আগস্টের 20 তারিখ বিকেল 5টায় 22 বছরের দাস ওয়্যার হাউসে আসলে সেইখানে পেয়ে যায় কিছু আধ পোড়া রিসার্চ পেপার, যেটা মৃত্যুর আগে 2019-এর মিস্টার দাস আগুনে পোড়ার থেকে বাঁচিয়ে নিয়েছিল। আর এই ঘটনার সাথে JL-50 সিরিজ এইখানেই শেষ হয়। তো এইবার আলোচনা করা যাক এই মাস্টারপিস সিরিজের এন্ডিং নিয়ে। টাইম ট্রাভেল বলতে আমরা বর্তমান থেকে ভবিষ্যতে যাওয়া বুঝি, এবং কিছু ক্ষেত্রে এটা বিজ্ঞানসম্মতভাবে সম্ভব, কারণ দ্রুতগতি সম্পন্ন বাহনে চললে আমরা নিজের অজান্তে খুব অল্প সময়ের জন্য সময়ের নিরিখে কিছুটা এগিয়ে থাকি বা ভবিষ্যতে ট্রাভেল করি। উদাহরণস্বরূপ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে ঘুরছে, তাই ভূপৃষ্ঠে থাকা মানুষের থেকে স্পেস স্টেশনে থাকা মানুষটা প্রতিদিনের 0.00002646 সেকেন্ডের সময়ের পার্থক্যে এগিয়ে থাকে। অর্থাৎ আপেক্ষিকভাবে নভোচারীরা আমাদের থেকে কিছুটা সময় ভবিষ্যতে রয়েছে। এইবার সবথেকে কন্ট্রোভার্সিয়াল টাইম ট্রাভেল হলো বর্তমান থেকে অতীতে যাওয়া, যেটা থেকে অনেক সমস্যা বা প্যারাডক্স তৈরি হয়, যার মধ্যে সবথেকে বিখ্যাত গ্র্যান্ডফাদার থিওরি। গ্র্যান্ডফাদার থিওরি অনুযায়ী তুমি যদি টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে তোমার বাবার জন্ম নেওয়ার আগেই ঠাকুরদাকে হত্যা করে ফেলো, তাহলে তোমার বাবা জন্ম নেবে না, ফলে তোমারও জন্ম হবে না। এইবার যদি তোমারই জন্ম না হয় তাহলে ঠাকুরদাকে মারলে কি করে? ফলে এটা একটা নেভার এন্ডিং লুপ তৈরি করে। তবে কোয়ান্টাম মেকানিক্যাল রিসার্চ অনুযায়ী গ্র্যান্ডফাদার প্যারাডক্স যদি কোনো ক্রমে তৈরি হয়, তাহলে তুমি যখন অতীতে গিয়ে তোমার ঠাকুরদাকে হত্যা করছো তখনই তোমার ভবিষ্যৎ পাল্টে যাচ্ছে, যার ফলে একটা নতুন টাইমলাইন তৈরি হয়। অর্থাৎ তুমি অতীতে গিয়ে যে পরিবর্তনগুলো করবে সেই অনুযায়ী তোমার বাকি জীবনটা চলবে। তো সেটাই JL-50-তে দেখানো হয়েছে। আসলে 1984 সালে শান্তনু প্রফেসর মিত্রকে আটকাতে সক্ষম হলে JL-50 কোনোদিন হাইজ্যাক হয় না, ফলে বিহু ফ্লাইট ল্যান্ড করে বাড়ি ফিরে আসে।
তাই 5 বছর পর বিহুর মা আসল সত্যটা জানিয়ে দিলে বিহু শান্তনুকে আশ্রম থেকে ফিরিয়ে নিয়ে আসে এবং শান্তনু তার কাছেই বড় হয়। অর্থাৎ বিহুর মায়ের সত্যি বলে দেওয়াটাই ছিল শান্তনুর জীবনের সবথেকে বড় ট্রিগার পয়েন্ট। কারণ 2019-এর টাইমলাইন অনুযায়ী JL-50 হাইজ্যাক হওয়ায় বিহু কোনোদিন ফিরতেই পারেনি, তাই বাচ্চার ব্যাপারে জানা সম্ভব ছিল না। ফলে শান্তনুর মনে ছোট থেকেই নিজের আসল বাবা মায়ের পরিচয় জানার এক বড় প্রশ্ন লুকিয়েছিল, যার কারণেই ও CBI জয়েন করে এবং সেখান থেকে তার কলিগ গাঙ্গুলির সাথে পরিচয় হয়। কিন্তু ওরা টাইম ট্রাভেল করে 1984-তে আসার পর সব চেঞ্জ করে দিলে শান্তনু স্বাভাবিকভাবে বিহুর কাছে মানুষ হয়। ফলে ওর মনে বাবা মায়ের পরিচয় জানার কোনো প্রশ্নও তৈরি হয় না এবং এর সাথে CBI জয়েন করা হয়েও ওঠে না। এই কারণে শান্তনুকে প্লেনে তার কলিগ মিস্টার গাঙ্গুলি চিনতেই পারে না। অর্থাৎ বিহুর মায়ের একটা ডিসিশন শান্তনুর জীবন পাল্টে দিয়েছিল। কিন্তু 22 বছরের পার্থ ওই পেপারসগুলো নিয়ে যাওয়ার পর আর কি হলো সেইগুলো সিজন 2 আসলে জানা যাবে। তো এই ছিল JL-50-র পুরো গল্প। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সিনেভার্স বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সো স্টে হ্যাপি অ্যান্ড বি হন্টেড।